২০২৫-২৬ অর্থ বছরের জন্য ঘোষিত ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অর্থ উপদেষ্টা সালাহ উদ্দিন আহমেদ চলতি ২০২৪-২৫ অর্থ বছরের সম্পূরক বাজেট নির্দিষ্টকরণ অধ্যাদেশ এবং অর্থ অধ্যাদেশ ২০২৫ সংশোধনের প্রস্তাব উপস্থাপন করেন। পরে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। আগামী ১ জুলাই থেকে এই বাজেট বাস্তবায়ন শুরু হবে। ঘোষিত বাজেটে তেমন কোনো পরিবর্তন আসেনি, তবে সমালোচনার মুখে ফ্ল্যাট কেনা ও ভবন নির্মাণে অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহার করা হয়েছে। নতুন বাজেটের মাধ্যমে ৫.৫% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য অন্তর্বর্তী সরকারের। ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। হলে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করা সহ ৫ দফা দাবিতে গত প্রায় ১ মাস ধরে ক্লাস বর্জন করে আসছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ দাবিতে শনিবারও তারা মেডিকেল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছেন। শিক্ষার্থীদের এই আন্দোলনের মধ্যে শনিবার ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় কলেজ কর্তৃপক্ষ। সেই সঙ্গে শিক্ষার্থীদের দুপুর ১২টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে। তবে সন্ধ্যায় শিক্ষার্থীরা বলছেন তারা হল ছাড়বেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন। এই ৫ দফা দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা হলেই থাকবো। আর আমাদের ৫ দফা দাবির প্রধান দাবিটাই হলো আমাদের একটা বিকল্প এবং নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে হবে। আমাদের যে ৫ দফা দাবি আছে সেটা যাতে অগ্রগতি দেখা যায়, তখনই আমরা আন্দোলনটা শেষ করতে পারবো। ঢাকা মেডিকেল কলেজের ভগ্ন দশা পরিদর্শন না আসেন তাহলে আমাদের আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতর রূপ নেবে। যেহেতু মিটিংয়ে আমরা কোনো সুস্পষ্ট আশ্বাস পাইনি এবং আমাদেরকে বারবার হল ত্যাগের কথাই বলা হয়েছে, আমরা হল ত্যাগ করছি না। এবং এমত অবস্থায় আমরা স্বাস্থ্য উপদেষ্টা এবং মন্ত্রণালয় বরাবর জানাতে চাই, আগামীকাল দুপুর ১২ ঘটিকার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রতিনিধি সমেত ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হয়ে ভগ্নদশা পরিদর্শন করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসে দাবিসমূহের সুস্পষ্ট সমাধান দিতে হবে। অন্যথায় আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা তাদের দাবির সাথে একমত। আমরা চাই তারা একাডেমিক কাউন্সিল একটা সর্বোচ্চ বডি, তাদের সিদ্ধান্তে তারা আমাদেরকে সহযোগিতা করে আমরা দ্রুত একাডেমিক কার্যক্রমে ফিরে আসবো এই আশা করছি। সংবিধান লঙ্ঘন করে বিগত ৩টি নির্বাচনে অনিয়মের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ইসিতে অভিযোগ জানিয়েছে বিএনপি। সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল অভিযোগটি দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার ও সচিব সহ ১৯ জন এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে এ অভিযোগ দিয়েছে বিএনপি। এ সময় সালাহ উদ্দিন খান আরও জানান, যারা নির্বাচন পরিচালনা করেছেন সেসব জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে। যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করে ফৌজদারি আইন দণ্ডবিধি অপরাধ করেছে, এই কারণের জন্য তাদের বিরুদ্ধে আমরা মামলা করার জন্য আমরা শেরেবাংলা নগরে আমরা যাচ্ছি। এখন শেরেবাংলা নগরে আমরা সেই এফআইআর দাখিল করব। সেই এজাহারের মধ্যে ১৯ জনকে আপনার নাম ধরে উল্লেখ করেছি, অজ্ঞাত আরও আছে, যেটা তদন্তকারী কর্মকর্তা খুঁজে তাদেরকে বের করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন চার্লস ডি অ্যাফেয়ার্স। সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যেই স্বস্তি ফিরেছে। তিনি বলেন, মতপার্থক্য থাকবে, তবে যেসব বিষয়ে ঐক্য হবে সেসব বিষয়ে কাজ করা হবে। আমির খসরু বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপির পরিকল্পনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শান্তিপূর্ণ ট্রানজিশন দেখতে চায় যুক্তরাষ্ট্র। সেখানে বাংলাদেশের নির্বাচন, আগামী দিনের নির্বাচন এবং এই ক্ষেত্রে আমাদের বিএনপির প্রস্তুতি সহ আমাদের মতামত এবং তারেক রহমান সাহেবের বৈঠকটা অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, যে লন্ডনে যে বৈঠকটা হয়েছে তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে, সেই মিটিংয়ের গুরুত্ব তারাও অনুধাবন করতে পারছে এবং
সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচনায় আসছে। ফেব্রুয়ারি ইলেকশনের ব্যাপারে একটু মোটামুটি একটা জায়গায় এসেছে নির্বাচনের দিনক্ষণ নিয়ে। এটা তো একটা স্বস্তির ব্যাপার, সবাই জানে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি। এটা সকলের জন্য স্বস্তি। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে বৈঠক করেছেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বৈঠকে জাপানে আমদানি রপ্তানি, কৃষি শিল্প খাতে বিনিয়োগ সহ দেশি বিদেশি বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। আফজাল হোসেনের রিপোর্ট। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বৈঠকে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া, কৃষি শিল্প সহ বিভিন্ন পণ্যের আমদানি রপ্তানি বাড়াতে বিশদ আলোচনা হয়েছে বলে জানান জামাতের সেক্রেটারি জেনারেল। আমাদের আমির জামাত বাংলাদেশ এবং জাপানের শিল্প, বাণিজ্য, ব্যবসার ক্ষেত্রে উভয়ের সাথে আমরা কিভাবে আরো সমৃদ্ধ হতে পারি, উত্তরোত্তর অগ্রগতি হতে পারে, আমদানি রপ্তানি পণ্যের ব্যাপারে আমরা কি করতে পারি সে বিষয়ে আমাদের মাননীয় প্রেসিডেন্টের সাথে মত বিনিময় করেছেন। আমরা আশাবাদ ব্যক্ত করেছি যে সামনে উত্তরোত্তর বাংলাদেশ এবং জাপানের মধ্যে, ইভেন জামাত ইসলাম এবং জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্ক সামনের দিকে উত্তরোত্তর এগিয়ে যাবে। এ সময় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আশা প্রকাশ করেন জাপানের রাষ্ট্রদূত। Chairman of Jamaat Islam, Mr. Shaffikur Rahman. We have discussed a wide range of issues: free, fair, peaceful, and inclusive election. আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। আজ নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসির আবেদন গ্রহণের শেষ দিনও আজ। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের দল এনসিপির আত্মপ্রকাশ হয় গত 28 মে। এর 4 মাস পেরিয়ে গেলেও এখনও দলটি নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেনি। নতুন দলটির সদস্য সচিব জানিয়েছেন, নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণে সময় প্রয়োজন হয়, এমনকি জেলা উপজেলায় কমিটি গঠনেরও প্রয়োজন হয়। এসব প্রক্রিয়া শেষ করে নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে এনসিপি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আবু সাইদ অপু, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। অপু, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন নিয়ে কিছুক্ষণের মধ্যে ইসিতে আসবে এনসিপি, তো সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সৌদা, আপনাকে ধন্যবাদ। আসলে শুরুতেই যেটি বলতে হয় যে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক রীতি অনুযায়ী কিন্তু যে নিবন্ধনের বিষয়টি, সেই বিষয়টি কিন্তু আসলে বরাবরই নির্বাচন কমিশন করে থাকে। সেই ধারাবাহিকতা অনুসরণ করে কিন্তু গেল 10ই মার্চ নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নিবন্ধনের আবেদনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে। তো সেটি আসলে 20 এপ্রিল পর্যন্ত আসলে এই সময়সীমাটা দেওয়া ছিল, কিন্তু 39টি রাজনৈতিক দলের যে দাবি ছিল যে আরও সময় কিছু বাড়ানো যায় কিনা, সেই দাবির প্রেক্ষিতে কিন্তু আরও 2 দিন বাড়িয়ে আজকে শেষ দিন আসলে নির্ধারণ করা হয়েছে। কারণ আপনারা জানেন যে এর আগে কিন্তু 50টি যে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে সেটার বাইরে কিন্তু প্রায় 100 নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছেন। এর মধ্যে ইতিমধ্যে 65টি 20 এপ্রিলের আগে আবেদন করেছিলেন, এবং আজকে যে সারাদিন এ পর্যন্ত আমরা যতটুকু হিসেবে পেয়েছি যে 25টি আবেদন ইতিমধ্যে আসলে জমা পড়েছে। এবং যে জমা দেওয়ার ফলে যে ক্রাইটেরিয়াগুলো উল্লেখ করেছিল নির্বাচন কমিশন, যে 100টি উপজেলায় তাদের অফিস থাকতে হবে এবং 1/3 জেলায় তাদের নির্ধারিত যে সমর্থক এবং নেতৃবৃন্দ থাকতে হবে, সেই বিষয়গুলো আসলে ফিল আপ করে তারা এখানে আবেদন করছেন। যেহেতু সময়সীমা শেষ এবং বিকেল 5টা পর্যন্ত আবেদন গ্রহণ চলমান আপনার থাকবে, এবং এই চলমান থাকার পরে কিন্তু
গণমাধ্যম কমিটির সাথে নির্বাচন কমিশন সচিব থেকে শুরু করে হয়তো কোনো নির্বাচন কমিশনার আমাদের গণমাধ্যম কমিটির সাথে কথা বলতে পারে, তখন হয়তো আমরা পূর্ণাঙ্গভাবে জানতে পারবো যে নিবন্ধনের যে সংখ্যা আসলে কতদূর গড়ালো এবং কারা কারা নিবন্ধন করেছেন। তবে আর্টিফিশিয়াল জানিয়ে রাখি, ঠিক 3:10 দিকে এনসিপি নির্বাচন কমিশনে আসার কথা ছিল, তারাও কিন্তু আসলে সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছিল। এর আগে কিন্তু বিএনপি এসেছিল নির্বাচন কমিশনে, কারণ 14, 18 এবং 24-এর যে প্রশাসন নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনের জন্য যারা আসলে দায়ী ছিলেন, তৎকালীন যে সিইসি ছিলেন এবং অন্যান্য কমিশনার ছিলেন, কর্মচারী ছিলেন, সে দায়িত্ব পালন করেছিলেন, তাদের ক্ষেত্রে আসলে মামলা করার ক্ষেত্রে সিইসিকে এবং প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনকে অবহিত করেছেন এবং তারা বিষয়টি আইনিভাবে দেখার জন্য তারা বলেছেন এবং তারা শেরেবাংলা থানায় যে আপনার শেখ হাসিনা সহ 19 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন, যাতে প্রধান যে 3 যে কমিশনার ছিলেন সিইসি 14, 18, 24-এর তাদেরকেও সেটা তাতে আসামি করা হয়েছে। এখন শুধু আসলে সময়ের অপেক্ষা মাত্র, বিকাল 5টার পরেই যখন আসলে নিবন্ধনের সংখ্যাগুলো আমরা জানতে পারবো এবং কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যখন জানানো হবে তখন হয়তো নির্দিষ্ট করে বলা যাবে পরবর্তী সংবাদে যুক্ত হয়ে। আর নির্বাচন কমিশনের যে আবেদনের যে সময়সীমাটা দেওয়া হয়েছিল সেই সময়সীমার আসলে কতগুলো আবেদন জমা পড়েছে এবং কতগুলো নির্বাচন কমিশন কিভাবে এগোবে সেটি আসলে পরবর্তী সংবাদে যুক্ত হয়ে জানতে পারবো। সৌদা, এটি ছিল নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ খবর। সৌদা। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। দ্রুত জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের 5ম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি বলেন, আগামী 2 দিন বিরতি দিয়ে বুধবার আবারও বৈঠক হবে। এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে দলীয় ফোরামে অনৈক্যের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্তে আসার আহ্বান জানান তিনি। উচ্চকক্ষ গঠন, সংসদে নারীর প্রতিনিধিত্ব এবং সীমানা নির্ধারণ নিয়ে আজ আলোচনা হচ্ছে। বৈঠকে যোগ দিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমাদের সঙ্গে বেশ কয়েকটি রাজনৈতিক দলের কথা হয়েছে, তারা যোগাযোগ করেছেন, আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। সংবিধানকে কিভাবে গণতান্ত্রিক করতে পারি, জবাবদিহি পারি, ক্ষমতাকে কিভাবে ভারসাম্যমূলক করা যায়, সেই জন্য মূলত আলাপ আলোচনা হচ্ছে। সবার আন্তরিক উদ্যোগ আছে, চেষ্টা আছে এবং আমি মনে করি তারপরে যদি না হয়, যেটুকু একমত হব সেটাই হবে জুলাই সনদের ভিত্তি হবে। সেটা বাকি যে প্রশ্নে একমত হতে পারবো না সেগুলো একটা ওপেন এন্ডেড ডিসকাশন হিসাবে সেটা থাকবে। দলগুলো সেটা নিয়ে পরবর্তীকালে তারা নিশ্চয়ই আলোচনা করবে। হোল লাইফ টাইম যে কোনো ব্যক্তি 10 বছর ম্যাক্সিমাম প্রাইম মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন, এটা যতবারই হোক। আমাদের 5 ইয়ার্স টার্ম ন্যাচারাল ওয়েতে এটা 2বার হয়, সুতরাং 2বারের বেশি পরিপূর্ণ টার্মস যদি পূরণ করেন তাহলে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী এসএম আরিফ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের আজকের বৈঠকের বিষয়বস্তু নিয়ে কি খবর আছে আপনার কাছে জানাবেন। সদা, এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠকটি, আজকের বৈঠকের মধ্যাহ্ন বিরতি চলছে। এখন এই মধ্যাহ্ন বিরতি পর্যন্ত সকাল থেকে যে আলোচনা হয়েছে, বলা চলে যে আলোচনায় কিন্তু আসলে সর্বাত্মক ঐক্যমত যেটি বলা হয় সেই ঐক্যমতে পৌঁছানো যায়নি। যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এর মধ্যে মূল বিষয়টি ছিল বাংলাদেশ যে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী হবেন সেই প্রধানমন্ত্রীর মেয়াদকাল, সেই মেয়াদকালটি কিন্তু আসলে এর আগে সংস্কার কমিশন কিন্তু 2বারের যে একটি বেঁধে দিয়েছিলেন সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং দলগুলো আসলে এই বিষয় নিয়ে আলোচনার মধ্যেই কিন্তু 20 মিনিটের মতো নিজেদের মধ্যেও আলোচনা করেছেন এবং সেই সুযোগটি ঐক্যমত্য কমিশন করে দিয়েছিলেন। এবং এই দলগুলো আসলে এখন পর্যন্ত যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তারা বলেছেন যে এখন পর্যন্ত যে ঐক্যমত্যে তারা যতটুকু পৌঁছতে পারছেন সেটি হলো 10 বছর মেয়াদ এই প্রধানমন্ত্রীর মেয়াদ হবে। সেখানে সেই মেয়াদটি কয়বারের মেয়াদ হবে সেটি নিয়ে এখনও আলোচনা বা চলবে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটি জানেন যে 5 বছর করে প্রধানমন্ত্রীর মেয়াদ হয়, সেক্ষেত্রে 10 বছরের বেশি আসলে এই কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এই বিষয়ে আসলে 3টি দল ব্যতীত সবগুলো রাজনৈতিক দলের ঐক্যমত্য
হয়েছে এটি আসলে রাজনৈতিক দলগুলো যারা কথা বলেছেন আমাদের সাথে মধ্যাহ্নবিরতির সময় তারা জানিয়েছেন। তবে এই বিষয় নিয়ে আরও আলোচনা দরকার এবং এই বিষয়টির পাশাপাশি কিন্তু আসলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের বিষয়টিও চলে আসে, পাশাপাশি এনসিসি নিয়েও আলোচনা চলে আসে। সে সব বিষয় নিয়ে কিন্তু একটি আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মতামত হলো এই সবগুলো বিষয় নিয়ে রাষ্ট্রপতির সহ এইগুলো নিয়ে সবগুলো বিষয় নিয়ে একটি প্যাকেজ আলোচনা তারা করতে চান বা করার দাবি করছেন ঐকমত্য কমিশনের কাছে এবং সেই প্যাকেজটি এমন হবে যে এই প্যাকেজের মধ্যেই সবগুলো বিষয় চলে আসবে এবং সেই তারপরে কিন্তু তারা যতটুকু ঐকমত্যে পৌঁছতে পারবেন সেটি নিয়েই আসলে জনগণের সামনে তারা যেতে চান, এই বিষয়টি কিন্তু তারা জানিয়েছেন। এবং বিরতির পর আরও কিছু বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে, যেমন সংরক্ষিত নারী আসন সেটি 100-তে উন্নীতকরণের বিষয়টি রয়েছিল এবং সেটি আগে থেকে আলোচনা চলছিল, সেটির বিষয়ে আলোচনা হবে। সেটি আসলে কিভাবে নির্বাচন হবে নারীদের এই 100 আসন, যদি 100 আসনই হয় সেটি কিভাবে নির্বাচন করা হবে সেই পদ্ধতি নিয়ে আলোচনা হবে। এবং পাশাপাশি আরও আলোচনা আছে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও কিন্তু কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে, এখনও ঐক্যমতে কিন্তু পৌঁছতে পারেনি। সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এখন এই যে পরবর্তী সেশনটা রয়েছে বিরতির পর সেখানে আলোচনা হওয়ার কথা। এবং আগে যেটি জানিয়েছে যে প্রধানমন্ত্রীর যে মেয়াদ সেটির মধ্যে কিন্তু আরও একটি বিষয় রয়েছে যে এই আসলে প্রধানমন্ত্রীর মেয়াদটা আসলে কয়বার হবে। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে 5 বছর করে, অনেকে কিন্তু 4 বছরের বা সংস্কার কমিশনের কিন্তু একটা ছিল যে 4 বছর করে সেই মেয়াদটি হবে এবং 2বারের বেশি থাকতে পারবেন না। তবে এই কয়বার থাকতে পারবেন সেটি নিয়ে আলোচনা পরবর্তীতে হয়তো হবে। এবং আজকে জানেন যে আজকের পরে 2 দিন বিরতি দিয়ে কিন্তু বুধবার আবারও নতুন করে আলোচনা হবে। সেই আলোচনা সেদিনকে হয়তো বা আরও এই বিষয় নিয়ে বিস্তর আলোচনা হওয়ার কথা রয়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনি কিন্তু বলেছেন যে সব দলগুলো ছাড় দিলে জুলাই যে সনদটি সেটি খুব দ্রুতই কিন্তু তারা করতে পারবেন, সেই প্রত্যাশা কিন্তু তিনি জানিয়েছেন আজকের আলোচনার শুরুতে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী SM আরিফ। এবারে অন্যান্য প্রসঙ্গ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের গ্রামীণ রাস্তাগুলো যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে ওই রাস্তা দিয়ে চলাচলকারী যাত্রীদের ভোগান্তির যেন শেষ নেই। গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি হুমায়ুন আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। জাফলং থেকে নতুন বাজারের চিত্র এটি। এ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন প্রায় 15 থেকে 20 গ্রামের মানুষ। সড়কে ছোট বড় খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বৃষ্টির দিনে ভোগান্তি যেন আরও বেড়ে যায়, কাদা জল মারিয়েই চলাচল করতে হয়। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ হাজারো মানুষ। সড়কটি যেন দিন দিন মরণ ফাঁদে পরিণত হচ্ছে। প্রতিদিনই অটো উল্টা পড়ে যেতেছে, মহিলা দুর্ভোগ হইতেছে, মেডিকেল যাইতেছে। বর্ষা মাস আসলে আমাদের খুবই বেহাল দশা এবং এতে যে আমাদের কি পরিমাণ কষ্ট হয় সেটা ভাষা প্রকাশ করা যাবে না। বিশেষ করে বাচ্চারা, সামনে স্কুল আছে একটা, বাচ্চাদের খুবই কষ্ট হয়। জাফলং ইউনিয়নের মধ্যে অবস্থিত যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তারই বেহাল দশা। শুধু এই রাস্তা নয়, একই চিত্র দেখা গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তায়। 2022 সালে পাহাড়ি ঢলের তোড়ে গোয়াইনঘাট উপজেলার প্রায় 312 কিলোমিটার গ্রামীণ সড়ক বিধ্বস্তের পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় 1/2 ব্রিজ ও কালভার্ট। গোয়াইনঘাট থেকে রাধানগর সড়ক একটু বৃষ্টি হলেই সড়কে জমে থাকে পানি। এতে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটির পুরো 8 কিলোমিটার এলাকা। এছাড়াও কালীনগর, মোহাম্মদপুর, মামার বাজার, নলজুরি ও নয়াবস্তির কান্দবস্তি সহ উপজেলার বিভিন্ন রাস্তায় দেখা গেছে খানাখন্দে ভরপুর। একজন রোগী যে ওই রাস্তা দিয়ে নিয়ে যাবো আমরা, কোনো অবস্থাতেই রোগী নিয়ে চলাফেরা করার মতো কোনো সিস্টেমই নেই রাস্তাটা। এই রাস্তার যে অবস্থা, আমরা হাঁটা পায়ে হাঁটা যাইতে এই অসুবিধা। সরকারের কাছে জোরালো আবেদন, এই রাস্তাটা অতি শীঘ্রই মেরামত করুক, এলাকাবাসীর মানুষ যাতে একটু সুখ শান্তিভাবে চলতে পারে। পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, রাস্তাগুলো এলজিআরডির আওতাধীন থাকায় ইউনিয়নের তহবিল থেকে কাজ করা সম্ভব হচ্ছে না। অপরদিকে দ্রুত মেরামতের কাজ করবে বলে আশ্বস্ত করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই তিনটি রাস্তা সংস্কার এবং পুনর্নির্মাণের জন্য রেজলিউশন আকারে উপজেলা থেকে পাঠানো হয়েছে। প্রতিটি রাস্তায় আমরা কতটুকু ভাঙ্গা, কি পরিমাণ মেরামত করতে হবে সেগুলো আমরা দেখে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেব। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।
ভোলার চরফ্যাশনে কয়েক বছর ধরে বৃষ্টির পানিতে জলাবদ্ধ জীবনযাপন করছেন ৩ শতাধিক পরিবার। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে এই গ্রামের ঘরবাড়ি সহ ডুবে যায় চলাচলের সড়ক। ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থার দাবি জানিয়েছেন এলাকাবাসী। চরফ্যাশন প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদারের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। উপজেলার জিন্নাগর ইউনিয়নের উত্তর মাদ্রাজ গ্রামের কাশ্মীরপাড়া ও মাস্টারপাড়ায় ৩ দিনের বৃষ্টির পানিতে এসব ঘর প্লাবিত হয়েছে। খাল ও কালভার্টের মুখ ভরাট করে অপরিকল্পিত জনবসতি গড়ে তোলায় বন্ধ হয়ে পড়েছে পানি নিষ্কাশনের পথ। চতুর্পাশে আপনার যে দরজাগুলো বাঁধছে এরা এই বাঁধে রাখছে, এখন পানি সরার কোনো লাইন নেই। ফলে আমাকে সব বাড়িঘর ডুবে যায়, ডুবে গেলে আমরা এই পানির তলে থাকতে আসি, বাড়ি থাকতে পারি না, ঘরে পানি উঠতেছে, বৃষ্টি হয় ডুবে যায় বাড়িঘাট, স্কুল থেকে আসা অনেক সমস্যা হয়, যাইতে পারি না। পানিতে বাচ্চারা স্কুলে যাইতে না, মুক্তলে যাইতে না, লেখাপড়া করতে না, কষ্ট হয়। পানি নিষ্কাশনের স্থান না থাকায় বৃষ্টির পানিতে ডুবে আছে যোগাযোগের একমাত্র সড়ক সহ ৩ শতাধিক ঘরবাড়ি। খাল বিল পুকুর ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকটে রয়েছে পরিবারগুলো। দীর্ঘ সময় পানিবন্দী হয়ে থাকার ফলে এইসব পরিবারের সদস্যরা পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এই পানিতে গোসল করার কারণে, এই পানিতে খাওয়ার কারণে অনেক বাচ্চা কাচ্চা, অনেক বয়স্ক লোকজন অসুস্থ হয়ে পড়ছে। পানিবাহিত বিভিন্ন রোগের সৃষ্টি হইতেছে, এই যে বাচ্চাদের হাতে পায়ে বিভিন্ন ধরনের স্কাইপস রোগ সৃষ্টি হইতেছে। অপরিকল্পিতভাবে ঘরবাড়ি নির্মাণের ফলে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে দাবি করেছে স্থানীয় প্রশাসন। এ সময় যথাযথ ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। বিষয়টা নজরে এসেছে, আমরা খুব দ্রুতই এই জলাবদ্ধতা নিরসনের জন্য কালভার্ট অথবা খাল অথবা অন্য যে কোনো ড্রেনের মাধ্যমে আমরা এই জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা গ্রহণ করব। ড্রেন বা খাল নির্মাণ করে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসীরা। ইলিয়াস কমল, মাই টিভি।